আজকে আলোচনা করব ইউপিএসসির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বই পলিটির জন্য এম লক্ষ্মীকান্তের পলিটি বইটা, ইন্ডিয়ান পলিটি বইটা। এবং এই ভিডিওতে আমি আলোচনা করব এর প্রথম অধ্যায়, এবং এটা হবে এই অধ্যায়ের 6 নম্বর ভিডিও। তো আজকে যে আইনটা দিয়ে এই অধ্যায়টা শুরু করব সেটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অর্থাৎ 1935 সালের ভারত শাসন আইন। তো আমাদের 1935 সালের ভারত শাসন আইন জানার আগে কিছু জিনিস জানতে হবে। 1935 সালে ভারত শাসন আইন আসার আগে 1919 সালে ভারত শাসন আইন এসেছিল, এবং এই আইনে বলা হয়েছিল যে আগামী 10 বছর পরে, অর্থাৎ 1929 সালে 1919 সালে যেসব আইন এসেছে সেসব আইন সঠিকভাবে প্রণয়ন হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট একটা কমিশন নিয়োগ করবে। 1919 সালে যেসব আইন তৈরি হয়েছিল সেসব আইনগুলো সঠিকভাবে প্রণয়ন হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য 1929 সালে ব্রিটিশ পার্লামেন্ট একটা কমিশন নিযুক্ত করবে। কিন্তু এই 1929-এর আগে 2 বছর আগে 1927 সালে স্যার জন সাইমনের নেতৃত্বে 7 জন সদস্যের একটি কমিশন ভারতে আসে। এই 1919 সালের যেসব ভারত শাসন আইন ছিল সেসব আইনের ব্যাপারে রিপোর্ট জানার জন্য। কিন্তু এই 7 জন সদস্যের মধ্যে কেউ ভারতীয় ছিল না, ওই জন্য ভারতীয়রা এই সাইমন কমিশনটাকে বয়কট করেছিল। কিন্তু তা সত্ত্বেও 1930 সালে সাইমন কমিশন তার রিপোর্ট পেশ করে ব্রিটিশ সরকারকে। তার রিপোর্টে প্রথম কি বলা হয়েছিল যে ডায়ারকে বিলুপ্ত করতে হবে। কোথায়? প্রদেশে। এর আগে 1919 সালে কি তৈরি করা হয়েছিল যে প্রদেশগুলোতে, অর্থাৎ প্রাদেশিক অঞ্চলগুলোতে ডায়ারকি বা দ্বৈত শাসন ব্যবস্থা প্রণয়ন করা হয়েছিল, যেখানে রিজার্ভড অ্যাফেয়ার্স থাকবে অর্থাৎ সংরক্ষিত বিষয়, এবং ট্রান্সফারড অ্যাফেয়ার্স থাকবে অর্থাৎ হস্তান্তরিত বিষয়। সংরক্ষিত বিষয়গুলো দেখাশোনা করবে গভর্নর, এবং ট্রান্সফারড অর্থাৎ হস্তান্তরিত বিষয়গুলো দেখাশোনা করবে প্রাদেশিক মন্ত্রীগুলো। এরকমভাবে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয়েছিল 1919 সালে। সেই শাসনটাকে অবলুপ্তি ঘোষণা করার জন্য সরকারকে রিপোর্ট জানায়। এটাই হলো প্রথম। দ্বিতীয় কি বলেছিল যে প্রাদেশিক অঞ্চলে রেসপন্সিবল গভর্নমেন্ট বৃদ্ধি করতে হবে। রেসপন্সিবল গভর্নমেন্ট মানে ভারতীয়দের জন্যই বেশি কাজ করছে এরকম বোঝার জন্য যে আইনটা আসবে সেই আইনটা প্রাদেশিক অঞ্চলে বেশি করে দিতে হবে। প্রাদেশিক অঞ্চল মানে প্রদেশ। 3 নম্বরে বলা হয়েছিল ফেডারেশন বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গঠন করতে হবে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কি? তখন ভারতের অনেক অংশ ছিল যে অংশগুলো ব্রিটিশদের অধীনে ছিল না, সেই অংশগুলোতে তখন পর্যন্ত রাজার অস্তিত্ব ছিল। সেসব অঞ্চলগুলোর সঙ্গে ব্রিটিশ ভারতকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গঠন করার কথা এই সাইমন কমিশনের রিপোর্ট জানিয়েছিল। 4 নম্বরে কি বলেছিল এই রিপোর্ট? যে সাম্প্রদায়িক নির্বাচন বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আমরা দেখেছিলাম যে 1919 সালে যেভাবে মুসলিম এবং শিখ এদের জন্য যেমন করে সেপারেট ইলেকটরেট এর ব্যবস্থা করা হয়েছিল, সেটাকে আরও বাড়াতে হবে। অর্থাৎ সম্প্রদায়ের ভিত্তিতে ভোট গ্রহণ নীতিটাকে বাড়াতে হবে। এবং এই সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তি করে 3বার গোলটেবিল বৈঠক বসে, 1930 সালে, 1931 সালে এবং 1932 সালে। এই গোলটেবিল বৈঠক বসার পরে এবং সাইমন কমিশনের রিপোর্ট নিয়ে দুইটা রিপোর্ট নিয়ে, অর্থাৎ এই দুইয়ের সহযোগিতায় 1933 সালে ব্রিটিশ পার্লামেন্টে হোয়াইট পেপার অন কনস্টিটিউশনাল রিফর্মস পাঠানো হয়, অর্থাৎ সংবিধান সংস্কারের জন্য শ্বেতপত্র। অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট এর আগে, অর্থাৎ 1919 সালে যে আইনগুলো প্রণয়ন করেছিল সেই আইনগুলো যথাযথভাবে প্রণয়ন হয়েছে সেটার জন্য এই সাইমন কমিশন একটা শ্বেতপত্র পাঠিয়ে দেয়। 1933 সালে সাইমন কমিশন রিপোর্ট পাঠার পরে
1935 সালে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 পাস করে, যেখানে সেকশন ছিল অর্থাৎ ধারা ছিল 321টা এবং শিডিউল ছিল 10টা। এই আইনের প্রথমে কি বলা হয়েছিল যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গঠন করতে হবে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মানে কি, ব্রিটিশদের অধীনে যেটুকু ভারত ছিল অর্থাৎ ব্রিটিশ ভারত এবং দেশীয় রাজ্য, এই দুটাকে একসঙ্গে মিলিয়ে শাসন ব্যবস্থা চালু করতে হবে, দেশীয় রাজ্য। এবং এই কারণে করা হয় কি, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি করা হয়েছিল। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাতে কি, একটা ছিল ফেডারেল অ্যাসেম্বলি আর একটা ছিল কাউন্সিল অফ স্টেট। ফেডারেল অ্যাসেম্বলিকে ধরা হতো লোয়ার হাউস বা নিম্নকক্ষ এবং কাউন্সিল অফ স্টেটকে ধরা হতো আপার হাউস বা উচ্চকক্ষ। ফেডারেল অ্যাসেম্বলিতে সদস্য সংখ্যা ছিল 375। আচ্ছা, এই ফেডারেল অ্যাসেম্বলি মানে হলো যুক্তরাষ্ট্রীয় সভা। কাউন্সিল অফ স্টেট মানে হলো পরিষদ, আইন পরিষদ, এবং এখানে সদস্য সংখ্যা ছিল 260 জন। 375 জন সদস্যের মধ্যে 250 জন হতো ব্রিটিশ ভারত থেকে এবং 150 জন হতো দেশীয় রাজ্য থেকে। কেন? কারণ ফেডারেশন মানেই ব্রিটিশ সাম্রাজ্য আর দেশীয় রাজ্য, এই দুজন একসঙ্গে মিলে আইন দেখাশোনা করবে বা আইনগুলি একসঙ্গে প্রয়োগ করবে। এবং কাউন্সিল অফ স্টেটে অর্থাৎ আইন পরিষদে সদস্য সংখ্যা ছিল 260, যার মধ্যে ব্রিটিশ ভারত থেকে ছিল 156 জন এবং দেশীয় রাজ্য থেকে ছিল 104 জন। এরকমভাবে এই আইনটার মাধ্যমে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গঠন করার জন্য তৈরি করা হয়েছিল। আর কি করা হয়েছিল, এই আইনের মাধ্যমে মুসলিমদের জন্য সাম্প্রদায়িক নির্বাচন জারি রেখেছিল। অর্থাৎ মুসলিমদের জন্য সাম্প্রদায়িক নির্বাচন আগে থেকে ছিল। এই 1935 সালের আইনটা এটাকে কন্টিনিউ রাখলো, মানে জারি রাখলো। এবং এখানে একটা নতুন জিনিস অ্যাড করলো, সেটা হলো তফসিলিদের জন্য পুনা চুক্তি অনুসারে নির্বাচন হবে। অর্থাৎ 1932 সালে পুনা চুক্তি হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে তফসিলিরাও আইনসভার সদস্য হতে পারবে এবং এর জন্য তাদেরকে সিট রিজার্ভ করা থাকবে, অর্থাৎ তাদের জন্য সিট সংরক্ষণ করা থাকবে। তো সেই অনুযায়ী 1935 সালের আইন সেটাকে বৈধতা দিয়ে দেয়। এই আইনের 4 নম্বরে কি বলা হয়েছিল যে প্রাদেশিক এবং কেন্দ্রীয় সরকারের ক্ষমতাগুলোকে বন্টন করে দেওয়া হবে। অর্থাৎ প্রাদেশিক সরকারের কাজ অর্থাৎ প্রদেশে যে সরকার থাকবে তার কাজ এবং কেন্দ্রে যে সরকার থাকবে তার কাজ ভাগ করে দেওয়া হয়েছিল। প্রাদেশিক সরকারের কাজ ছিল এগুলো, কেন্দ্রীয় সরকারের তালিকা বা ফেডারেল লিস্ট, অর্থাৎ কেন্দ্র সরকার যেসব কাজ দেখবে সেগুলো হলো কি, সামরিক, বিদেশ নীতি, রেল, ডাক এবং মুদ্রা। এখানে সব থেকে বেশি উল্লেখযোগ্য হলো যে মুদ্রাটা। এই মুদ্রা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করার জন্য অর্থাৎ ভারতের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ সরকার RBI অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করে। এখান থেকে অনেকবার প্রশ্ন আসে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোন সালের কোন আইনের জন্য তৈরি করা হয়েছিল, তো সেটা হলো 1935 সালের ভারত শাসন আইনের জন্য। এবং রেল ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয় FRA অর্থাৎ ফেডারেশন অফ রেলওয়ে অথরিটি। রেল ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্র সরকার এটা FRA তৈরি করেছিল। এবং প্রাদেশিক তালিকা অর্থাৎ প্রদেশের সরকার যেসব বিষয় নিয়ন্ত্রণ করবে সেগুলো কী ছিল, প্রথম হলো শান্তি শৃঙ্খলা, অর্থাৎ কোনো প্রদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কেন্দ্রের নয়, সেটা হলো প্রদেশের। শিক্ষার দায়িত্ব, জনস্বাস্থ্যের দায়িত্ব, পুলিশের দায়িত্ব, এই সবগুলোর দায়িত্ব হলো প্রদেশ সরকারের, এইগুলোর দায়িত্ব কেন্দ্র সরকারের নয়। এরপরে যে আমরা লিস্টটা দেখব সেটা হলো কনকারেন্ট লিস্ট বা মিশ্র তালিকা, অর্থাৎ এখানে যেসব জিনিসগুলো আছে সংবাদপত্র, মুদ্রণ, দেওয়ানি, ফৌজদারি, বিবাহ, উত্তরাধিকার,
এসব বিষয় প্রদেশ সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই দেখাশোনা করতে পারত। তাহলে এটা হলো কেন্দ্র সরকারের জন্য, এটা হলো প্রাদেশিক সরকারের জন্য, আর এটা হলো উভয়ের জন্য। এবং এই এই যে এতগুলো যে বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য সরকার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মচারী নিয়োগ করবে। যদি কেন্দ্রীয় তালিকায় এই যে জিনিসগুলো যেগুলো আছে সেগুলোতে যদি সদস্য নিয়োগ করে, তাহলে সেখানে যে পরীক্ষাটা নেওয়া হবে সেটা হলো সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন। এবার এগুলোতে যদি নিয়োগ করার জন্য পরীক্ষা করে, তাহলে সেটা হবে প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন। এরকমভাবে পাবলিক সার্ভিস কমিশন প্রথম শুরু হয়েছিল 1935 সালে। তাহলে সিভিল সার্ভিস শুরু হয়েছিল 1853 সালে। 1833 সালে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কোর্ট অফ ডাইরেক্টরসের বিরোধিতার জন্য শুরু হয়নি, শুরু হয়েছিল 1853-তে। এবং পাবলিক সার্ভিস কমিশন শুরু হয়েছিল 1935 সালে। এছাড়াও ভারত সরকারের 1935 সালের আইন আরও যেসব কাজগুলোর জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হলো 14% ভারতীয় ভোটাধিকার পেয়েছিল। এর আগে 1919 সালে ভারতীয়রা শুধুমাত্র 10% ভোটের যোগ্য ছিল, অর্থাৎ 10% ভারতীয় ভোট দিতে পেত। কিন্তু 1935 সালে সেটাকে বাড়িয়ে করা হলো 14%। এবার আর কি গুরুত্বপূর্ণ, ফেডারেল কোর্ট স্থাপন। ফেডারেল কোর্ট অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় বিচারালয়। এখানে কি করা হতো, ব্রিটিশ ভারতেরও বিভিন্ন বিচার নিয়ন্ত্রণ করা হতো এবং দেশীয় রাজ্যগুলোরও বিভিন্ন বিচার করা হতো। আর কি, ওড়িশা এবং সিন্ধু নামের দুটি প্রদেশ গঠন, অর্থাৎ প্রভিন্সিয়াল, এই দুটো প্রভিন্সিয়াল নতুন করে গঠিত হয়েছিল। 8 নম্বরের যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা কি, অডিটর জেনারেল অফ ইন্ডিয়া গঠন। অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটা একটা নতুন পদ তৈরি করেছিল ব্রিটিশ সরকার। যে পদটার কাজ হবে সরকার থেকে আসা বিভিন্ন কাজের জন্য বরাদ্দ টাকার দেখাশোনা করা। অর্থাৎ সরকার কোনো একটা কাজের জন্য যদি টাকা দেয় কোনো সংস্থাকে, তাহলে সেই সংস্থাটা কাজ করলো কিনা সেই টাকাটা দিয়ে সেটাকে দেখাশোনার দায়িত্ব ছিল এই অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার। এগুলো ছিল 1935 সালের ভারত শাসন আইনের কিছু দিক।